হ্যালো, ওয়েলকাম টু মিস্টার ব্যাংকার চ্যানেল এগেইন। আমরা সিডিসিএস সিরিজ নিয়ে যে আলোচনা করছিলাম, আজকে সেটা রিকন্টিনিউশন হবে। আমাদের আজকের আলোচনার বিষয় ইউসিপি 600 আর্টিকেল 1। আলোচনায় যাওয়ার আগে প্রথমে আপনাদেরকে দুটা খুব কঠিন কোশ্চেন করি, দেখি আপনি কঠিন কোশ্চেনগুলো অ্যান্সার দিতে থাকেন, আমি একটু গোছাতে থাকি। তো কোশ্চেন 1 হচ্ছে, বর্তমানে যে ইউসিপি ব্যবহৃত হচ্ছে তা পাবলিকেশন নাম্বার কত? আর কোশ্চেন 2, এটি কত সাল থেকে ব্যবহৃত হচ্ছে? এই দুটি কোশ্চেনে আপনারা অ্যান্সার দিতে থাকেন, আমরা মূল আলোচনায় যেতে থাকি। তো ইউসিপি 600 আর্টিকেল 1, অ্যাপ্লিকেশন অফ ইউসিপি। ইউসিপি রুলটা মেইনলি আলোচনা করা হয়েছে, যেমন আমরা ওষুধের গায়ে দেখি যে কিছু ইনস্ট্রাকশন থাকে না, বা ব্যবহার বিধি, কিভাবে ইউজ করবেন বা কোথায় রাখবেন, সেই ধরনের কথাবার্তা। যেমন শিশুদের নাগালের বাইরে রাখুন, শীতল এবং সরাসরি সূর্য আলো থেকে দূরে রাখুন, এই ধরনের কথাবার্তা থাকে। বা সেবন বিধি, কোথায় ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। ইউসিপির আর্টিকেল 1 অ্যাপ্লিকেশন হচ্ছে কাইন্ড অফ সে ধরনের একটা আর্টিকেল। ইউসিপি কি, কিভাবে কোথায় প্রয়োগ হবে, কিভাবে ইউজ করতে হবে, এই ধরনের কথাবার্তাগুলো এখানে আছে। যেমন আর্টিকেল 1, ইউসিপি আর্টিকেল 1 ছোট একটা আর্টিকেলটি হচ্ছে এরকম: দ্য ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিটস 2007 রিভিশন আইসিসি পাবলিকেশন নং 600 ব্র্যাকেটে ইউসিপি are rules that apply to any documentary credit bracketed credit, including to the extent to which they may applicable any standby letter of credit. When the text of the credit expressly indicates that it is subject to those rules, they are binding on all parties thereto unless expressly modified or excluded by the credit. এখানে দেখেন ব্র্যাকেটে কিছু ইনভার্টেড কমার মধ্যে কিছু কথা উল্লেখ আছে, যেমন ইউসিপি অথবা ক্রেডিট। এই শব্দ বা ফ্রেজ বা কথাগুলোকে বলা হয় যে আপনার আগে যেই টার্মসটি রেফার করা হয়েছে, বড় টার্মটি, সেটার ছোট টার্ম হিসেবে পরবর্তীতে এই শব্দগুলো ইউজ হবে। যেমন আইসিসি ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিটস 2007 রিভিশন আইসিসি পাবলিকেশন নং 600, এরপর ব্র্যাকেট দিয়ে ইউসিপি। তার মানে পরবর্তীতে ইউসিপি যেখানে ইউজ হবে এই কনটেক্সটে, সেখানেই পুরো দ্য ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট আইসিসি 2007 রিভিশন আইসিসি পাবলিকেশন নং 600 কথাটাকেই মিন করা হবে। বা পরবর্তীতে যেখানেই এনি ডকুমেন্টারি ক্রেডিট, ব্র্যাকেটে ক্রেডিট লেখা, পরবর্তীতে এই টেক্সটে আপনারা যেখানেই ক্রেডিট শব্দটি পাবেন, সেই ক্রেডিট শব্দটি আসলে ইন্টারচেঞ্জেবল ইউজ হবে ডকুমেন্টারি ক্রেডিট কথাটি। এই হচ্ছে আমাদের ব্র্যাকেট বা ইনভার্টেড কমার মধ্যে যে শব্দগুলো থাকে তার উদ্দেশ্য। আর এই অ্যাপ্লিকেশন অফ ইউসিপি, এই আর্টিকেলটি অ্যানালাইসিস করতে গেলে এখানে কিছু স্পেসিফিক পয়েন্ট মেনশন করা যেতে পারে। যেমন প্রথম ইম্পর্টেন্ট পয়েন্টটি হচ্ছে রুলস। তার মানে ইউসিপি হচ্ছে রুলস। দ্বিতীয় কথাটি হচ্ছে দ্যাট অ্যাপ্লাই টু এনি ডকুমেন্টারি ক্রেডিট, মানে এই ইউসিপি 600 অ্যাপ্লিকেবল হচ্ছে এনি ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে। তারপর এমনি এমনি অ্যাপ্লিকেবল হবে না, অ্যাপ্লিকেবল হওয়ার একটা শর্ত আছে। দ্য ক্রেডিট মাস্ট এক্সপ্রেসলি ইন্ডিকেটস দ্যাট ইট ইজ সাবজেক্ট টু দোজ রুলস। ক্রেডিটকে অবশ্যই আগে বলে নিতে হবে যে এটা এই রুলের দ্বারা গভর্ন হবে। তারপর বাইন্ডিং অন অল পার্টিজ, দে আর বাইন্ডিং অন অল পার্টিজ। এটি ডকুমেন্টারি ক্রেডিটের সাথে যেসব পার্টি ইনভলভ থাকবে, যদি এটা ইউসিপি দ্বারা গভর্ন হয়, তাহলে সবগুলো পার্টিকে এটা বাইন্ড করবে। তারপর এর কিছু হুবহু আপনার এক্সাক্ট এই রুলটি সবসময় ইউজ করতে হবে তা না, এর কিছু মডিফিকেশন বা এক্সক্লুশন সম্ভব, কিন্তু সেটারও কিছু নিয়ম কানুন আছে। তো সেই বিষয়টিও এখানে বলা হয়েছে। তো আমরা প্রথম থেকে জাস্ট এই পয়েন্টগুলো একটু আলোচনা করতে চাই। যেমন ইউসিপি হচ্ছে রুল, কোনো অ্যাক্ট বা ল নয়। তো রুল আর লর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স অবশ্যই আছে।
যেমন রুল হচ্ছে আহ, সবার জন্য প্রযোজ্য না ইন জেনারেল। কোনো পার্টিকুলার পিপল বা পার্টিকুলার গোষ্ঠী বা পার্টিকুলার প্র্যাকটিসের সাথে জড়িত লোকজন যারা অ্যাগ্রি করে নিবে ওই রুল তারা মানতে চায়, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। যেমন যে কোনো খেলায় সেই খেলার রুল থাকতে পারে, যেমন ক্রিকেট খেলায় একটা রুল থাকতে পারে, ফুটবলে থাকতে পারে। আপনি চাকরিজীবী, আপনার প্রাইভেট চাকরির একটা সার্ভিস রুল থাকতে পারে, গভর্নমেন্ট জবে একটা সার্ভিস রুল থাকতে পারে। তো বিভিন্ন জায়গায় ডিফারেন্ট রুলস থাকতে পারে। শুধু এটা অ্যাপ্লিকেবল হবে যে ওই আপনি যখন ক্রিকেটার, তখন আপনাকে ওই আপনি ক্রিকেট রুলটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। আবার বা আপনি একজন প্রাইভেট জব হোল্ডার, আপনার জন্য প্রাইভেট জব হোল্ডারের স্পেসিফিক অর্গানাইজেশনের সার্ভিস রুল অ্যাপ্লিকেবল হবে। আপনি গভর্নমেন্ট জব হোল্ডার, আপনার জন্য আপনার প্রতিষ্ঠানের সেই বিশেষ সার্ভিস রুলটি অ্যাপ্লিকেবল হবে। তার মানে বোঝা যাচ্ছে সেটা, এবং সেই রুলটি আপনার পরিবারের অন্য কারোর জন্য বা আপনার বন্ধু বান্ধব অন্য কারোর জন্য যারা এই পেশায় নেই তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তো এটাই হচ্ছে রুল আর ল এর ডিফারেন্স। আর অন্যদিকে ল হচ্ছে কোনো একটি দেশ বা সোসাইটি বা কোনো ধর্মের আইন, যেটা হচ্ছে ওই সমাজ, ধর্ম বা ওই সংস্কৃতির সবাই ওটাকে মানতে বাধ্য থাকে। যেমন মুসলিম ল, এখন মুসলমানদের জন্ম, মৃত্যু, বিয়ে, শাদী, উত্তরাধিকার আইন, যে কোনো ক্ষেত্রেই আপনাকে যখন আপনি মুসলিম ল এর ব্যাপারটা আসবে, তখন সব মুসলিমের জন্য হয়তো এটা ইন জেনারেলি প্রয়োগ হবে। আর এই হচ্ছে রুল এবং ল এর মধ্যে একটা জেনারেল ডিফারেন্সিয়েশন। এখন স্বাভাবিকভাবে ল হচ্ছে রুলের চেয়ে অনেক বড় স্কোপ হোল্ড করে। এই জন্য আপনার যদি কখনো ল এবং রুলের মধ্যে কোনো ধরনের কনফ্লিক্ট হয়, সেই অবশ্যই আপনার রুলের চেয়ে লই প্রিভেল করবে। ফর এক্সাম্পল, আপনি ইউসিপি রুল দিয়ে কোনো একটা এলসি করতে যাচ্ছেন, সেখানে কথা আছে যে কমপ্লাইং ডকুমেন্টস হলে আপনাকে অবশ্যই ব্যাংক পেমেন্ট, ইস্যুইং ব্যাংক পেমেন্ট করতে বাধ্য থাকবে। তো আপনার পেমেন্ট কমপ্লাইং ছিল, পেমেন্ট করতে বাধ্য, কিন্তু আদালত থেকে কোনো ধরনের স্টে অর্ডার আসলো যে এই এলসি পেমেন্টের উপর, তখন অবশ্যই যতই আপনি আইসিসি রুল দ্বারা গভর্ন হন না কেন, যতই কমপ্লাইং প্রেজেন্টেশন হোক না কেন, আপনাকে যদি কোর্ট থেকে কোনো স্টে অর্ডার থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেদিকে প্রাধান্য দিতে হবে। এখানে রুল অবশ্যই উইল সুপারসিড রুলস, ল অফ ডেফিনেটলি উইল সুপারসিড রুলস। তো এই হচ্ছে আইসিসি আর্টিকেল 1 অ্যাপ্লিকেশন অফ ইউসিপির একটা আন্ডারটেকিং, যে এগুলো হচ্ছে রুল, এটা কোনো অ্যাক্ট বা ল নয়। এটাকে রুল হিসেবে দেখতে হবে। কোনো কনফ্লিক্টিং সিচুয়েশনে অবশ্যই লোকাল ল বা ইন্টারন্যাশনাল ল এই রুলের উপর প্রিভেল করবে। দেন নেক্সট যেই পয়েন্টটি এখানে মেনশন করা যায় তা হচ্ছে দ্যাট অ্যাপ্লাই টু এনি ডকুমেন্টারি ক্রেডিট। এই ইউসিপি 600, আপনি যদি 600 এনি ডকুমেন্টারি ক্রেডিটের উপর অ্যাপ্লিকেবল হবে, সেটা কমার্শিয়াল ক্রেডিটও হতে পারে বা স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটও হতে পারে। তো স্ট্যান্ড বাই কমার্শিয়াল লেটার অফ ক্রেডিটের একটা বড় কমার্শিয়াল লেটার অফ ক্রেডিট এবং স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের একটা বড় ডিফারেন্সের জায়গা হচ্ছে পারফরমেন্স। যেমন কমার্শিয়াল লেটার অফ ক্রেডিটে পেমেন্ট অব্লিগেশন আসে সাধারণত যখন এলসি টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুযায়ী আপনার পারফরমেন্সটি সম্পন্ন হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি গুডসের শিপমেন্ট করার কথা ছিল, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে, কমপ্লেইং প্রেজেন্টেশন সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, আপনি পারফর্মিং সিচুয়েশন, সেখানে আসছে কমার্শিয়াল লেটার অফ ক্রেডিটে পেমেন্ট অব্লিগেশন। অন্যদিকে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট বা অন্যান্য ব্যাংক গ্যারান্টিগুলোর ক্ষেত্রে পেমেন্টের কোয়েশ্চেন অ্যারাইজ করে সাধারণত ডিফল্ট সিচুয়েশনে। যেমন কোনো একটা কাজ আপনি টাইমলি করতে পারলেন না, একটা ডেলিভারি টাইমলি দেওয়ার কথা ছিল, পারলেন না, বা একটা ব্রিজ টাইমলি বানানোর কথা ছিল, আপনি টাইমলি বানাতে পারেননি, এ ধরনের সিচুয়েশনে আসে হচ্ছে পেমেন্টের ইস্যু। তো কমার্শিয়াল লেটার অফ ক্রেডিট এবং স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের মধ্যে আরও ডিফারেন্স আছে। একটা কমন ডিফারেন্স দাঁড়া করানো যায় এইভাবে। তো এই বোথ সিচুয়েশনেই কিন্তু আপনার ইউসিপি 600 অ্যাপ্লিকেবল।
তবে কমার্শিয়াল লেটার অফ ক্রেডিটে যতটা অ্যাপ্লিকেবল, স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে অতটা অ্যাপ্লিকেবল না। সেটা অবশ্য এই ডেফিনেশনেই আর অ্যাপ্লিকেশন অফ ইউসিপি আর্টিকেলই বলা আছে যে টু দ্য এক্সটেন্ট টু হুইচ দে মে বি অ্যাপ্লিকেবল এনি স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, মানে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে হচ্ছে টু দ্য এক্সটেন্ট ইট মে বি টু দ্য এক্সটেন্ট টু হুইচ দে মে বি অ্যাপ্লিকেবল। যেমন ইউসিপির যে 39টি আর্টিকেল আছে এর মধ্যে বেশ কয়েকটি আর্টিকেলই স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এই জন্য বলেছে যে কয়টি আর্টিকেল প্রযোজ্য সেই কয়টি আর্টিকেলের জন্য এটা স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেমন 18 থেকে ইউসিপি আর্টিকেল 18 to 32 এই পর্যন্ত যে কমার্শিয়াল যেই ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করা আছে ইউসিপি 600-এ, সেগুলো অনেকটাই স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এজন্য এখানে এই কথাটি বলা আছে যে এটি অ্যাপ্লিকেবল টু এনি ডকুমেন্টারি ক্রেডিট, সেটা কমার্শিয়াল লেটার অফ ক্রেডিটও হতে পারে, সেটা স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটও হতে পারে। কিন্তু স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে একটি ডিসক্লেমার, অ্যাডিশনাল ডিসক্লেমার এখানে আছে, টু দ্য এক্সটেন্ট দে মে বি অ্যাপ্লিকেবল। কারণ যেমন ওই যেটা বললাম 18 থেকে 32 পর্যন্ত ইসিপি আর্টিকেল এখানে অ্যাপ্লিকেবল নয়। তো স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে যখন আপনি ইসিপিকে ইউজ করতে চাইবেন তখন এই আর্টিকেলগুলো বাদে হয়তো আপনাকে ইউজ করতে হবে। তারপর হচ্ছে এক্সপ্রেসলি ইন্ডিকেটস দ্যাট ইট ইজ সাবজেক্ট টু দোজ রুলস। আপনি লেটার অফ ক্রেডিট ওপেন করা মানেই বাই ডিফল্ট এটি আসলে ইউসিপির আন্ডারে পড়ে না। ইউসিপির আন্ডারে ফেলতে চাইলে বা ইউসিপি দ্বারা গাইড করতে চাইলে আপনার লেটার অফ ক্রেডিটে এক্সপ্রেস ইন্ডিকেশন থাকতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি একটা প্রেম করলেন মানে যে আসলে আপনি আলটিমেটলি আপনারা বিয়ে করবেন, ব্যাপারটা সেরকম না। বা বিয়ে করতে বসলেই যেমন বিয়ে করতে চাইলেন মানে বিয়ে হয়ে গেল তা না, আপনাকে কিছু ফর্মালিটিস আছে এবং অবশ্যই এক্সপ্রেস ইন্ডিকেশন থাকতে হবে। যেমন মুসলিমদের ক্ষেত্রে হয়তো থাকতে হবে আপনাকে এক্সপ্রেসলি কবুল বলতে হবে। তো এই মনে মনে কবুল বললেও কিন্তু আবার বিয়ে হবে না। তো এই ইউসিপির অ্যাপ্লিকেশনটাও এলসি ক্ষেত্রে ব্যাপারটা সেরকম, আপনি মনে মনে কবুল বললেও যেমন হবে না, তেমনি ইউসিপি বা দুইজন চুপে চুপে বললেও অনেকটা কনফিউশন থেকেই যাবে। তো আপনাকে কি পাবলিকলি এবং লাউডলি বলতে হবে যে আপনারা কবুল কবুল কবুল। ইউসিপি দ্বারা কোনো লেটার অফ ক্রেডিট গাইড করতে চান তাহলে আপনাকে সেরকম এক্সপ্রেসলি বলতে হবে যে ইট ইজ সাবজেক্ট টু দোজ রুলস। যেমন আপনারা পেপারে লেখা এলসি পেয়েছেন কিনা জানি না, আমার যতদিনের ক্যারিয়ারে লাকিলি আমি পেপারে প্রিন্ট করা সুইফটের বাইরেও মানে টাইপ করা আমরা এলসিও পেয়েছি অল্প কিছুদিন, পরবর্তীতে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে সেগুলো বিলুপ্ত হয়ে যায়। তো পেপারে আমরা পেপারে টাইপ করেও এলসি ইস্যু করেছি। তো সেই এলসিতে ফর এক্সাম্পল আপনি যদি ক্লিয়ারলি মেনশন করে না থাকেন যে ইট ইজ সাবজেক্ট টু ইউসিপি 600, তাহলে অবশ্যই এটা ইউসিপি 600 দ্বারা গভর্ন হবে না। আপনি আপনার ওই 2-3 পাতার এলসি টাইপ করেছেন, যে করে প্রিন্ট দিয়েছেন, সেখানে যা লিখেছেন তা দ্বারা এলসিটা গভর্ন হবে। তবে বর্তমানে অবশ্য এলসি অলমোস্ট শতভাগই সুইফটের, বর্তমানে অবশ্য সুইফটের বাইরে এলসি ইস্যু হয় না বললেই চলে। তো এলসি সুইফটে ইস্যু করতে গেলে সেখানে অবশ্যই আপনার এটা কোন রুলের আন্ডারে সেটা চলেই আসে, আপনাকে অবশ্যই নির্দিষ্ট ফিল্ডে মেনশন করতে হবে যে ইট ইজ সাবজেক্ট টু দিস রুল। তারপরের পয়েন্ট হচ্ছে বাইন্ডিং অন অল পার্টিজ। যখনই আপনি কোনো একটি ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করবেন যে ইট ইজ সাবজেক্ট টু ইউসিপি 600, তো তখনই আসলে এই এলসিটির সাথে আপনার যতগুলো পার্টি ইনভলভ সব পার্টির ক্ষেত্রেই এই রুলটি প্রযোজ্য হবে। পার্টি বলতে যেমন এখানে আপনার ইস্যুইং ব্যাংক, বেনিফিশিয়ারি, কনফার্মিং ব্যাংক এবং আরও দু একটা পার্টি থাকতে পারে। তো যখনই আপনি কোনো একটা ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করলেন সাবজেক্ট টু দোজ রুলস, তো তার মানে এই রুলটি ইস্যুইং ব্যাংকের ক্ষেত্রে যেমন প্রযোজ্য হবে, বেনিফিশিয়ারির ক্ষেত্রেও এই রুলগুলো প্রযোজ্য হবে, কনফার্মিং ব্যাংক যদি থেকে থাকে তার ক্ষেত্রেও এই রুলগুলো প্রযোজ্য হবে, অ্যাডভাইজিং ব্যাংক থেকে থাকলে তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, নেগোশিয়েটিং ব্যাংক তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মানে যতগুলো পার্টি আপনার এই ডকুমেন্টারি ক্রেডিটে ইনভলভ হবে প্রত্যেকের ক্ষেত্রেই এই রুলগুলো সমানভাবে অ্যাপ্লিকেবল হবে। এমন না যে ইস্যুইং ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে খুব বেশি করে, যেহেতু সে জেনে শুনে
লিখেছে যে দিস ডকুমেন্টারি ক্রেডিট ইজ সাবজেক্ট টু ইসিবি রুলস। তো তার জন্য বেশি প্রযোজ্য হবে, অন্যদের যেহেতু হাত কম ছিল এই প্রক্রিয়ায় তাদের জন্য প্রযোজ্য কম হবে। ব্যাপারটা আসলে এরকম না। এর প্রোটেকশন, এর লায়াবিলিটিস, এর বেনিফিট যা কিছুই থাকুক এই রুলসের, এই ডকুমেন্টারি ক্রেডিটটি এই রুলসের দ্বারা গভর্ন হবে এবং যতগুলো পার্টি ইনভলভ হবে প্রত্যেকের ক্ষেত্রে এই রুল ইকুয়ালি অ্যাপ্লিকেবল। তো এই হচ্ছে বাইন্ডিং অন অল পার্টিস। এখন বাইন্ডিং অন অল পার্টিস, এলসিতে বেশ কয়েকটা পার্টি থাকতে পারে, তবে আমাদের গাইড টু সিডিসিএস, গ্যারি কোলিয়ারের গাইড টু সিডিসিএস বইতে অবশ্য আছে মিনিমাম পার্টি কটি হতে পারে। তো ওই মিনিমাম পার্টিস অফ এলসি গ্যারি কোলিয়ারের ভাষ্যের মধ্যে মিনিমাম দুটি পার্টি থাকতে হবে, যেমন আপনার ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারি। এই দুটি পার্টি থাকলেই আপনি একটি ডকুমেন্টারি ক্রেডিট রান করতে পারেন, ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারি। আর আমরা যে পয়েন্টগুলো এখানে আলোচনা করতে চাচ্ছিলাম তার মধ্যে লাস্ট একটা পয়েন্ট আলোচনা করে আমরা আজকের এই অ্যাপ্লিকেশন অফ ইউসিবি আর্টিকেল 1 এটি শেষ করতে চাই। সেটি হচ্ছে মডিফিকেশন অর এক্সক্লুশন। আপনি ইউসিপি 600 এর আন্ডার একটি ডকুমেন্টারি ক্রেডিট ওপেন করবেন এবং অপারেশন ক্যারি করবেন, তার মানে এই নয় যে প্রতিটি লাইন যেভাবে লেখা আছে পুরোটাই আপনার জন্য প্রযোজ্য হবে, দাড়ি কমা ফুল স্টপ সহ। এটা আপনার প্রয়োজনে আপনি কিছুটা মডিফিকেশন বা কিছুটা এক্সক্লুশন করতে পারেন। ফর এক্সাম্পল, ইউসিপি বা আইএসবিপি অনুযায়ী আপনি যদি পিরিয়ড অফ প্রেজেন্টেশন মেনশন না করে থাকেন তাহলে ডিফল্ট পিরিয়ড অফ প্রেজেন্টেশন হবে আপনার 21 দিন। শিপমেন্টের পরে 21 দিন হতে পারে আপনার 21 দিন হতে পারে আপনার হচ্ছে ডিফল্ট পিরিয়ড অফ প্রেজেন্টেশন। কিন্তু আপনি আপনার ডকুমেন্টারি ক্রেডিটে সেই রুল বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসকে মডিফাই করে আপনি মেনশন করতে পারেন পিরিয়ড অফ প্রেজেন্টেশন হবে 10 ডেজ বা পিরিয়ড অফ প্রেজেন্টেশন হবে 15 ডেজ। এক্ষেত্রে অবশ্যই আপনার 21 দিনের বাধ্যবাধকতা থাকলো না, এক্ষেত্রে আপনার জন্য প্রযোজ্য হবে আপনি এলসিতে যা মেনশন করেছেন সেটি। বা আরেকটা পয়েন্ট এখানে উল্লেখ করা যেতে পারে, যেমন ইউসিপি আর্টিকেল 18-এ যদি আমরা বলতে যাই, ইউসিপি আর্টিকেল 18 হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস নিয়ে আলোচনা। সেখানে কমার্শিয়াল ইনভয়েসের গতি প্রকৃতি বা ক্যারেক্টারিস্টিক্স কি হবে সেগুলো নিয়ে আলোচনা করা আছে। সেখানে একটা কথা স্পষ্ট ভাষায় লেখা আছে, কমার্শিয়াল ইনভয়েস নিড নট টু বি সাইন্ড। মানে আপনার ডকুমেন্টের সাথে যেই কমার্শিয়াল ইনভয়েস প্রেজেন্টেড হবে সেখানে কমার্শিয়াল ইনভয়েসের সিগনেচার নট রিকোয়ার্ড। তবে আমাদের বাংলাদেশের অন্তত প্র্যাকটিসে আমরা অবশ্যই দেখি, আমরা যেখানেই কমার্শিয়াল ইনভয়েসের কথা মেনশন করি আমরা অলমোস্ট 100% কেসে মেনশন করি সাইন্ড কমার্শিয়াল ইনভয়েস ইন কোয়াড্রুপ্লিকেট বা সাইন্ড কমার্শিয়াল ইনভয়েস ইন ট্রিপ্লিকেট, এই ধরনের একটা কথা অবশ্যই আমরা মেনশন করি। সাইন কথাটা আমরা কাইন্ড অফ ডিফল্টের মধ্যে ইউজ করি। তো এই যে ইউসিপি বলছে যে কমার্শিয়াল ইনভয়েসে সিগনেচার প্রয়োজন নেই, আর আমরা অলমোস্ট 100% কেসেই ইউজ করছি যে কমার্শিয়াল ইনভয়েস অবশ্যই সাইন্ড হতে হবে। তো এটাও কিন্তু কাইন্ড অফ এক্সক্লুশন বা মডিফিকেশন অফ ইউসিপি আর্টিকেলস। তবে এক্সক্লুশন আর মডিফিকেশন অফ ইউসিপি আর্টিকেলস অনেক সময়ই একটু ট্রিকি হয়, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি মানে এই না যে আপনি শুধু বলে দিলেন যে অমুক আর্টিকেলটি প্রযোজ্য নয় আর সেটি হয়ে গেল। কারণ অনেক সময় দেখা যায় যে ইউসিপির একটি আর্টিকেল আরেকটা আর্টিকেলের সাথে ইন্টার কানেক্টেড। তো আপনি একটি আর্টিকেলকে অমিট করা মানে হয়তো দেখা যায় যে আরও দুই একটি এক্সিস্টিং আর্টিকেলকে আপনার মডিফিকেশনের প্রয়োজন হতে পারে। তো এজন্য আইসিসি ব্যাংকিং কমিশনের সাজেশন হচ্ছে আপনি মডিফাই করতে পারবেন, তবে একটু সচেতনভাবে মডিফাই করতে হবে যেন একটি মডিফিকেশন অন্য এক্সিস্টিং রুলগুলোকে আবার নাল বা ভয়েড না করে দেয়। তো এখানে বলা আইসিসি ব্যাংকিং কমিশনের অবশ্য সাজেশন হচ্ছে আপনি মডিফাই করতে পারবেন, দরকার হলে অবশ্যই করবেন, তবে এই মডিফিকেশন বা এক্সক্লুশনকে যতটা মিনিমাম রাখা যায় সেই চেষ্টাটা করতে হবে। কারণ একটা রুল অমিট করা করে আসলে এক্সক্লুশন হয়ে যায় না, এর সাথে ইন্টারকানেক্টেড রুলগুলো খেয়াল রাখতে হবে যাতে অন্য কোনো রুল এর দ্বারা ইম্প্যাক্টেড বা এফেক্টেড না হয়, সেই বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো
তো এই ছিল আসলে আমাদের বিডিসিএস এর ইউসিবি 600 সিরিজের আলোচনার প্রথম আর্টিকেল নিয়ে আলোচনা। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আর্টিকেল নিয়ে আলোচনা করব। একটি ছোট রুলে অনেক বড় আলোচনা হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আরো উৎসাহ নিয়ে দ্রুত বাকি ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। আর কোনো রকম কোনো অসঙ্গতি চোখে পড়ে সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না, আমরা শুধরানোর চেষ্টা করব। আজ এ পর্যন্তই থাক, পরবর্তীতে অন্য কোনো আর্টিকেল নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।